শিক্ষা মানুষকে আলোকিত করে, অজ্ঞতা মানুষকে অন্ধকারে রাখে। শিক্ষা হলো এমন একটি সম্পদ যা কেউ চুরি করতে পারবে না, কখনোই চুরি করতে চাইলেও সম্ভব হবে না। শিক্ষা শুধু পরীক্ষার ভালো ফলাফলের জন্য নয়, সুন্দর মানুষ হওয়ার জন্য শিক্ষা প্রয়োজন। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, অধ্যক্ষ, বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আজকে আমরা একটু জানার চেষ্টা করব কালেক্টর স্কুল সম্পর্কে। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমি শিক্ষকতায় এসেছি 1986 সালে। প্রথম সরকারি স্বরূপকাঠি কলেজ, সেখান থেকে জালকাঠি কলেজ, বিএম কলেজ, গভর্নমেন্ট সরওয়ার্দী কলেজ পিরিজপুর, হাতেম আলী কলেজ, এবং হাতেম আলী কলেজে আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম। এরপর প্রিন্সিপালের দায়িত্বে ছিলাম। এখান থেকে পটুয়াখালী মহিলা কলেজের অধ্যক্ষ ছিলাম, সেখান থেকে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ, এবং সেখান থেকে আমি অবসরে নেই। মাঝখানে বরিশাল শিক্ষা বোর্ডের 4 বছর স্কুল পরিদর্শক হিসেবে কাজ করেছি। অর্থাৎ আমার এই শিক্ষকতা প্রায় 40 বছর। তো এই 40 বছর দীর্ঘ জার্নি, আপনার দীর্ঘ জার্নি আমার কর্মজীবনের। এবং এই শিক্ষা প্রশাসন এবং শিক্ষা পাঠদান দুটা বিষয়ে আমার কিছু অভিজ্ঞতা আমি অর্জন করেছি। সেই অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলবো। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করেছেন যে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে, তার শিক্ষার গুণগত মান, শিক্ষার্থী, অভিভাবক সকল কিছু মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠান। শুধু ছাত্রই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নয়, আর কত শিক্ষক কর্মচারী নয়, এখানে অভিভাবকদের একটা বিরাট ভূমিকা রয়েছে একটা ভালো প্রতিষ্ঠান গড়তে হলে। তো আমি প্রথমেই কালেক্টরেট স্কুল সম্পর্কে বলি। 2018 সালে আমি সরকারি বরিশাল কলেজ থেকে জুন মাসে অবসরে যাই, এবং তৎকালীন ডিসি ছিলেন হাবিবুর রহমান সাহেব। উনি আমাকে অনুরোধ করেন এই কলেজটিকে দাঁড় করাই দেওয়ার জন্য। আমি প্রথমে না বলেছিলাম, পরে দেখলাম যে যেহেতু একজন জেলা প্রশাসক অনুরোধ করেছেন, আমি তার অনুরোধে সাড়া দিয়ে আমি এখানে যোগদান করেছি। অর্থাৎ আপনি রিটায়ার্ড করেছিলেন, তার পরবর্তীতে আপনাকে জেলা প্রশাসক আমন্ত্রণ জানিয়েছেন, এবং আমি সেখান থেকে সেই 18 সালের জুলাই মাস থেকেই এখানে আমি কাজে আছি। তো প্রতিষ্ঠানটি আমি যখন গেলাম তখন দেখলাম যে খুবই নাজুক অবস্থা। যদিও তৎকালীন জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামান মহোদয়টা করে গেছেন, স্থাপন করে গেছেন। তার একটা বিরাট স্বপ্ন ছিল এখানে একটা সুন্দর, এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে শিক্ষার গুণগত মান এবং শিক্ষা বিস্তার দুটারই একটা স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন নিয়েই তিনি স্থাপন করেছেন। কিন্তু আসলে একজন ভালো পরিচালকের অভাব ছিল, সেটা আবার হাবিবুর রহমান, সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমান স্যার এটা অনুভব করেন, এবং তিনি আমাকে যেভাবেই হোক আমার সম্পর্কে জেনে তিনি ওখানে নিয়েছেন। আমি যখন যোগদান করলাম ছাত্র সংখ্যা ছিল 300-র মতো, এবং সে সময় 8 পর্যন্ত অনুমোদন পাইনি। পরবর্তীকালে যেহেতু আমি বোর্ডে কাজ করেছি, অনেকের সাথে জানাশোনা ছিল, বোর্ড এবং মন্ত্রণালয়ের সাথে আমার যোগাযোগ ছিল, বিধায় আমি অল্প সময়ের মধ্যে 8ম শ্রেণী, 9, 10 এবং 11, 12 ক্লাস পর্যন্ত অনুমোদন এবং স্বীকৃতি আমি নিয়ে এসেছি। অর্থাৎ আপনার হাত ধরেই এই কলেজ স্থাপন হলো, কলেজ চালু হলো, একাডেমিক স্কুল এবং কলেজ একদম কেজি থেকে শুরু করে। এখানে একটা বিষয় হলো যে আপনার সন্তান বা কারো সন্তান যদি কেজিতে, অর্থাৎ মানুষ খুব ইনডিসিশনে ভোগে যে একটা ভালো স্কুল চায়, শিক্ষা, নিরাপত্তা সব দিক মিলিয়ে কিন্তু এখন গার্ডিয়ানরা, কারণ সত্যি কথা বলতে কি, আমি আমার গ্রামে একটা স্কুলের, প্রাইমারি স্কুলের সভাপতি। সেখানে সেদিন একটা মিটিংয়ে গেলাম, দেখলাম অনেক মহিলারা রাস্তায় বসে আছে। আমি হেডমিস্টকে জিজ্ঞাসা করলাম, এটা ওনরা কারা? বলছে অভিভাবক। গ্রামে অভিভাবক বসে থাকে? বলছে হ্যাঁ স্যার, নিরাপত্তা। কিন্তু আমরা যখন লেখাপড়া করেছি, আমাদের সকালবেলা যেরকম মুরগি পারলে হাঁস মুরগি ছেড়ে দেয়, ইচ্ছা মতো খেয়ে দেয়, আবার বিকালে ফিরে আসে, আমরা ঠিক সেই রকমই কিন্তু লালন পালন। সেই সময়টার প্রেক্ষাপটটা ছিল কিন্তু অন্যরকম। সেখানে নিরাপত্তার অভাব ছিল না, সমাজে এরকম অন্যায়, দুর্নীতি, সন্ত্রাস, অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতো না। কিন্তু এখন যে ঘটনাগুলো, এটা গ্রাম এবং শহর কিন্তু বাদ নেই, সর্বত্রই এই ধরনের ঘটনা ঘটে। সে কারণেই কিন্তু এই বিষয়ে এই অভিভাবকরা দিশেহারা যে আমার সন্তান কোথায় ভর্তি করব। তারা কয়েকটা জিনিস চায়। প্রথমে চায় একটা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিরাপত্তা। এরপর চায় একটা ভালো শিক্ষা, ভালো শিক্ষক, ভালো শিক্ষা। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান চয়েস করে। পাশাপাশি আমাদের আর্থিক সচ্ছলতা কিন্তু আমাদের দেশে এখনো অনেক হয়নি, যে কারণে যেমন বরিশাল শহরে জাহানারা ইসরায়েল স্কুলে ভর্তিতে অনেক টাকা। এখন সেখানে তো স্যার সবাই পড়তে পারবে না, সবার সেই ক্যাপাসিটি নেই। সেইটা তো আমাদের সমাজে সেই রকম অর্থনৈতিক অবস্থা সকলের কিন্তু না। ফলে
যারা ভালো ছাত্র হোক বা খারাপ, সবাই কিন্তু পাশাপাশি আর্থিক এটাও দেখে যে আমার কোথায় অর্থনীতি ক্যাপাসিটি কত এই দিয়ে চালাতে আমি পারবো কিনা। কিনা। তো এই কালেক্টরেট স্কুলগুলা জেলা প্রশাসক মহোদয়রা সেইভাবেই করছেন যে খুব বড় লোক বা খুব গরিব বা মধ্যবিত্ত সবাই যেন এখানে লেখাপড়া করতে পারে, এইরকমই একটা অবস্থায় আর্থিক বিষয়টা নিয়ে রেখেছেন। সবাই যাতে সব শ্রেণীর মানুষ যাতে এখানে তার বাচ্চাদেরকে পড়াতে পারে। হ্যাঁ, ধনী, গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, টাকা যারা আছে বা নাই, সবাই যেন পড়ার সুযোগ পায়। মেধা থাকলে বা মেধা না থাকলেও যেন সুযোগ পায়, যাতে সবাই যে মেধাবী যদি হয় তাহলে কম মেধা তারা কি লেখাপড়া করবে না? তাহলে তো শিক্ষা সবার জন্য কিন্তু অধিকার, সবার জন্য সমান, দান না। শিক্ষা সবার জন্য সমান এবং অধিকার। শিক্ষা জাতির, রাষ্ট্রের নিয়ম হচ্ছে সবাইকে শিক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কোনো ধনী গরিব বিবেচনা না করে সকল শ্রেণী পেশার মানুষকে এখানে ভর্তি করানো হয় এবং পাঠদান করানো হয়। আমি যেটা চেষ্টা করি যে এখানে শৃঙ্খলার ক্ষেত্রে কোনো রকম আমি সাথ দিতে রাজি না। যেমন বিলম্বে অনেকে স্কুলে আসে, আমি তাদেরকে স্কুলে ঢুকতে দেই না। স্কুল শুরু হয় 9টায়, অনেকে 9:15 9:30 আসে। এটা ঠিক নয়, কারণ 2-4 জনের জন্য অধিক সংখ্যক ছেলে মেয়েদের ক্ষতি হয়ে যেতে পারে। এটাও স্কুলে একটা শৃঙ্খলা। তারপর হলো যে পাঠদানের বিষয়টি, শিক্ষকদের আমি প্রতিদিন তাদেরকে কাউন্সিলিং করি, হয় লেইজার পিরিয়ডে অথবা ছুটির পরে 2টার পরে আমি তাদের 30 মিনিট হলে তাদের নিয়ে বসি এবং প্রত্যেক ক্লাসের একটা মূল্যায়ন আমি নেই, যে কোন ক্লাসে কি পাঠদান করানো হয়েছে এবং ছাত্রছাত্রীদের অবস্থা কি, তারা কি জবাব দিতে পারছে। আর শিক্ষক শুধু পড়ালো আর ছাত্রছাত্রীরা যদি না পড়ে তাহলে এই পড়ানোর কোনো মূল্য নেই। তাদের কাছ থেকে একটা ফিডব্যাক নিতে হবে। আমি যেমন শিক্ষকদের কাছ থেকে নেই, শিক্ষকরা আবার ছাত্রছাত্রীদের কাছ থেকে। স্যার, একটু মাঝখানে একটু কথা বলবো, সেটা হচ্ছে আপনার মনে আছে কিনা, এই যে আপনি বললেন যে আপনার গার্ডিয়ান বা আপনাদের সময় যে গার্ডিয়ান কখনোই স্কুলের আশেপাশেও যায়নি, তো সেক্ষেত্রে কিন্তু সেই সময়ের যারা রয়েছেন, যেমন আপনি একজন স্বনামধন্য একজন অধ্যক্ষ এবং আপনি কিন্তু 40 বছর আপনি আপনার এই শিক্ষা জীবন পার করেছেন। তো সেক্ষেত্রে কিন্তু গ্রাম থেকেও, অর্থাৎ সেই গ্রামের স্কুল থেকেও কিন্তু বড় বড় জায়গায় কিন্তু চাকরি করছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে শহর লেভেলে যেমন ভালো ভালো স্কুলের কথা বলছেন, সেখান থেকে কিন্তু আমরা অফিসার লেভেলে খুব কম পাচ্ছি। এটাও কিন্তু একটা বিষয় যে এই জায়গায় যে প্রশ্নটা, সেটা হলো যে আসলে এই যে আপনারা কাউন্সিলিং করছেন প্রতিদিন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তারপরেও আমরা দেখা যাচ্ছে আমাদের এই সমাজে বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা কিন্তু এই যে প্রাইভেট পড়িয়ে থাকেন। তো সেক্ষেত্রে কিন্তু যখন বাইরে প্রাইভেট পড়ে একটা বাচ্চা, তখন কিন্তু সেই স্কুলের দিকে তার অতটা খেয়াল থাকে না, বা স্কুল অতটা কেয়ার করে কিনা আমার জানা নেই, সেই সম্পর্কে একটু জানান। আচ্ছা, সেই ক্ষেত্রে আমার বক্তব্য, আমি প্রতিদিন অ্যাসেম্বলিতে আমি অভিভাবক সমাবেশ এবং ছাত্রছাত্রীর মাঝে বলে থাকি যে মূল শিক্ষা হলো স্কুল, ক্লাস। মানুষ ক্লাসে আসে কেন, স্কুল কেন হলো? স্কুল হচ্ছে এই কারণে যে একটি ক্লাসে 50 জন বা 60 জন শিক্ষার্থী থাকে। 50-60 জন যদি উপস্থিত হয়, এখানে যদি 5টি ছেলে ভালো থাকে তাহলে এর সাথে বাকি 55টি ভালো হবে। এখানে একটা প্রতিযোগিতা আছে। আর প্রাইভেট পড়ায় বা বাসায় পড়ায় বা কোচিংয়ে পড়ায় সেখানে কোনো প্রতিযোগিতা হয় না। কোচিং সেন্টার যেখানে হয়, ছোট্ট একটি রুমে 5 ফিট বেঞ্চে 5 জন করে বসে, সেখানে শিক্ষার কোনো সুষ্ঠু পরিবেশ থাকে না এবং কোচিংয়ে কোনো ভালো শিক্ষক পাঠদান করে না। সাধারণত যারা বেকার, কোথাও চাকরি পায় না, তারাই কিন্তু এই কোচিং সেন্টার খুলে বসেছে। এটা একটা বাণিজ্য। এখানে শিক্ষার কোনো শিক্ষা বাণিজ্য। আমি সবসময় বলি যে আপনাদের সন্তানকে স্কুলে পাঠান। স্কুলে আমার শিক্ষক যদি আপনাদেরকে যথাযথ পাঠদান করতে ব্যর্থ হয়, আমাকে বলবেন, আমি সেটা ব্যবস্থা করব। জেলা প্রশাসক আমার খুব কাছাকাছি আমরা থাকি এবং আমার কথা যদি আমি অনুরোধ করি সেটা তিনি রাখেন। আমরা প্রয়োজন হলে খারাপ শিক্ষক হলে তাকে বাদ দিয়ে আমরা ভালো শিক্ষক নিয়োগ দেব এবং সবসময় এই কথাগুলো বলি। কিন্তু অভিভাবকদেরকে আমরা শুনতে পারছি না। অভিভাবকদের মনে করে যে কোচিংয়ে গেলেই বোধহয় আমার ছেলে ভালো হবে। আপনি দেখবেন, আপনি একজন এই শহরের একজন স্বনামধন্য সাংবাদিক, আপনি ঘোরাফেরা করেন, সারাদিন দেখবেন ওই সদরগাছ স্কুলের সামনে, বটতলা, এই অঞ্চলগুলোয় কিন্তু কোচিং বাণিজ্য বিভিন্ন জায়গায়, এবং এখানে হাঁটা যায় না। স্কুলে না এসেও ছেলেমেয়েরা সব কোচিংয়ে যায়, স্কুলে আসে না। তাহলে কি স্যার, এখানে আরেকটা বিষয় একটু আমরা যদি একটু অ্যাড করি, দর্শক আপনাদের কথাটাই আমি বলার চেষ্টা করছি। সেটা হলো যে স্যার, অনেকের প্রশ্ন থাকে যে এই যে আপনি যে কথাটা বললেন যে হাঁটা যায় না এবং একেবারে জ্যাম লেগে থাকে, তারা স্কুলে না গিয়ে কোচিং এ যায়। স্যার, এইখানে কি আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা, অর্থাৎ স্কুলের কোনো ব্যর্থতা? স্কুলের ব্যর্থতা বলতে আমরা হয়তো আমাদের শিক্ষকরা সেইভাবে তাদেরকে আকৃষ্ট করতে পারে না। আবার আমি এটাও লক্ষ্য করেছি যে 2-1 দিন দেখা যায় 10ম শ্রেণীতে কোনো একজন শিক্ষক
খুব ভালো, আমিও জানি এই শিক্ষক ভালো, ওই ক্লাসে যাই দেখি একজন ছাত্র অনুপস্থিত নাই। আবার দুই একজন শিক্ষক আছে যে তাদের ক্লাসে ছাত্র আছে কিন্তু তারা বাহিরে ঘোরে। এটা আমরা যখন লেখাপড়া করেছি, যে আমি বিএম কলেজে যখন পড়েছি, আমার দু চারজন শিক্ষক ছিলেন, যেমন প্রফেসর হেদায়েতুল ইসলাম খান, উনি ইতিহাসের শিক্ষক, কিন্তু ওর ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইভেন সায়েন্সের সব সাবজেক্ট বসে থাকতো যে স্যার এত সুন্দর, উনি ভালো এত পড়ায় এত সুন্দর করে। আবার অনেক শিক্ষক আছে তার ক্লাসে কেউ নেই। এটা শিক্ষকদের কিন্তু আকৃষ্ট করতে হবে ছাত্রদেরকে। পাঠদান এত সহজ নয়। আমি যদি না পড়ে ক্লাসে যাই তাহলে সেখানে ভালো পাঠদান করা কোনো মতেই সম্ভব নয়। একজন শিক্ষক যতই সিনিয়র হোক, যতই পাণ্ডিত্য থাকুক না কেন, তার প্রতিদিনের ক্লাস সুন্দরভাবে তৈরি করে যেতে হবে এবং ক্লাস রুটিন করে বাচ্চাদেরকে যদি ওইভাবে ধারাবাহিকভাবে পড়ায় এবং পড়াটা নেয় ক্লাসে, পাঠ তাহলে বোধহয় স্যার আর কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমরা সেখানে আমাদের ব্যর্থতা ওইটুকু। কিন্তু তারপরেও আমি বলবো আমাদের অভিভাবকরা এখন, আমি বুঝি না তারা কেন চায় এই স্কুল বিমুখ। তাদের চায় যে সন্তান কোচিং এ গেলেই বোধহয় যথেষ্ট, কিন্তু তা নয়। এবং বাসায়ও পড়াতে হবে, বাসায় স্কুল থেকে যে বাসায়, বরং অভিভাবক বাসায় প্রাইভেট দিলেও অভিভাবকদের দেখতে হবে সে সঠিকভাবে সে পড়াচ্ছে কিনা, কোচিং পড়াচ্ছে কিনা, সে এটা লক্ষ্য। কিন্তু আমাদের অভিভাবক সেটাও করেন না। আজকেই একটা আপনাকে কথা বলি যে আমাদের পরীক্ষা শুরু হয়েছে আরো 3 দিন আগে থেকে। আজকে ক্লাস 7-এর একজন গার্ডিয়ান সকাল 9টায় আসছে বই ব্যাগ নিয়ে ক্লাস করার জন্য। সে জানেই না পরীক্ষা, অথচ তার বললাম যে দেখি তোমার টাকার রিসিপ্ট, মানি রিসিপ্ট বই, দেখলাম সে পরীক্ষার ফিও দিয়েছে এবং সে পরীক্ষার রুটিন আমরা আমাদের ফেসবুক পেজে দিয়েছি, তারপর এডমিট কার্ডের পিছনে আবার দিয়েছি। একাধিকবার আমরা, এই একজন ছাত্রই আসছে আজকে পরীক্ষা ক্লাস করার জন্য, তার গার্ডিয়ান নিয়ে আসছে। এটা দুঃখজনক। দর্শক, আপনারা শুনতে পারলেন যে একজন গার্ডিয়ান তিনি জানেনই না তার বাচ্চার পরীক্ষা চলছে। তাহলে স্কুলের কথা বলে আমরা কি করব? দর্শক, আমরা সচেতনতার কথা বলছি, আমরা সচেতনতা বৃদ্ধি করার কথা বলছি, কিন্তু আমরা নিজেরা এখন সচেতন হতে পারছি না। কারণ একজন গার্ডিয়ান হিসেবে তিনি জানেন না তার ছেলের পরীক্ষা চলছে। এটি খুবই দুঃখজনক। তারপর কি হলো স্যার? এরপর তাকে বুঝাইলাম যে আপনি পরীক্ষার ফি দিলেন কেন? তাহলে আপনি যে জানেন না পরীক্ষা, তাহলে পরীক্ষার ফি দিলেন কেন? এখন সে কোনো জবাব দিচ্ছে না। তারপর বললাম যদি এখন বাকি প্রশ্নের পরীক্ষাগুলো, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা নয়, হাফ ইয়ারলি পরীক্ষা, আপনি যদি আপনার বাচ্চাকে মূল্যায়ন করতে চান তাহলে বাকি পরীক্ষাগুলো আপনি অংশগ্রহণ করতে পারেন, অন্যথায় আমার কিছু করার নেই। ওই পরীক্ষা সে দিতে পারবে না, ওই পিছনেগুলো দেওয়ার আর কোনো সুযোগ নেই। এটা কোথাও এটা হয় না। তিনি চলে গেলেন। দর্শক, আপনারা শুনতে পারলেন যে একজন গার্ডিয়ান, অভিভাবক, তিনি জানেন না তার ছেলের পরীক্ষা চলছে অথবা মেয়ের পরীক্ষা চলছে, অথচ তিনি কিন্তু পরীক্ষার ফিস দিয়েছেন এবং বেতন ভরেছেন। পরীক্ষার ফিসের পাশাপাশি কিন্তু যে এডমিট কার্ডটা দিয়ে দেওয়া হয়, সেই এডমিট কার্ডের পেছনে কিন্তু থাকে এই এবং পরীক্ষার রুটিনটা থাকে। সেই পরীক্ষার রুটিনটাও তার চোখে পড়েনি। এটি খুবই দুঃখজনক। উঠিলা রাক্ষসপতি প্রাসাদ শিখরে, কহিল কাঞ্চন কনক উদয়াচলে, দিনমণি যেন আংশুমালী। দর্শক, কি বুঝলেন? আসলে বোঝার কথা নয়। তার কারণ হচ্ছে এটি মাইকেল মধুসূদনের একটি সনেট কবিতা। জীবনটাকে আমরা এই সনেটের মতো না দেখে আমরা যদি সহজভাবে দেখি, স্যারের কথা মতো, আপনি বাচ্চাকে পড়াচ্ছেন, বাচ্চার সম্পর্কে ধারণা রাখতে হবে আপনার বাচ্চা কি পড়ছে, কেমন পড়ছে, কোথায় পড়ছে, এবং সে ঠিকমতো পড়ছে কিনা, বা স্কুলের টিচাররা ঠিকমতো পড়াচ্ছেন কিনা। যদি সেটার কোনোভাবে গাফিলতি থাকে, সেটা কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলতে পারেন। দর্শক, আজকে আমরা কথা বলছি প্রফেসর খন্দকার অলিউল ইসলামের সঙ্গে, অধ্যক্ষ, বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। স্যার, আরেকটা বিষয় আমরা যেটা দেখেছি আপনার স্কুলে, বিশেষ করে আমি দেখেছি যে 9টার 1 মিনিট পরে গেলেও কেউ ঢুকতে পারবে না। তার মধ্যে কিন্তু আপনার বেশ কয়েকজন টিচারও ছিল, এবং সেটা মহিলা টিচার এবং পুরুষ টিচার। অনেককে কিন্তু ফেরত চলে গেছে। অর্থাৎ আপনার ওখানে আমরা যেটা দেখেছি যে 9টার পরে গেলে আর ঢুকতে দেওয়া হয় না, সে হোক টিচার হোক স্টুডেন্ট। এবং আপনাকে দেখেছি যে আপনি 8:30টার মধ্যে স্কুলে থাকেন। তো স্যার, আমরা আপনার এই যে কারিকুলাম বা এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা সাধুবাদ জানাই। তবে এটি কন্টিনিউ থাকবে কিনা বা এটি বলবৎ থাকবে কিনা, যদি আপনি এই সিস্টেমে রাখতে চান বা রাখতে পারেন, তাহলে কিন্তু ছাত্রদের মধ্যেও একটা শৃঙ্খলা তৈরি হবে। এই বিষয়ে আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। ধন্যবাদ। এই বিষয়ে আমি বলবো যে আমি ছাত্র জীবনে বিএনসিসির একজন ক্যাডেট ছিলাম। সেনাবাহিনীর সাথে অনেক ক্যাম্প করেছি, কাজ করেছি, এবং শিক্ষকতার পরে আমি আবার বিএনসিসি অফিসার হিসাবে এবং সর্বশেষ ক্যাপ্টেন, সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন
আমি পদমর্যাদা পেয়েছিলাম এবং সেনাবাহিনীর সাথে বছরে 2টা 3টা অনেক ক্যাম্প, শীতকালীন মহড়া থেকে শুরু করে একটা যুদ্ধের মহড়া পর্যন্ত আমি করেছি এবং দেশের বাইরেও ভারত এবং নেপালে আমি সেনাবাহিনীর রাষ্ট্রীয়ভাবে আমি সফর করেছি। সেখানে শিখেছি 10টা বলতে 9টা 55 মিনিট। এই শিক্ষা আমার জীবনে, আমার ছাত্র জীবন থেকেই শুরু এবং আমার বাবা একজন শিক্ষক ছিলেন, তার কাছ থেকেও শিখেছি যে 10টা মানে 9টা 55। সেই শিক্ষা আমার এখনো ধরে রেখেছি। আমি এই স্কুলে আজকের 8.5 বছর কাজ করতেছি। 8.5 বছর আমি একদিনও দেরিতে যাই না, 1 মিনিট দেরিতে যাই না। 9টায় শুরু, আমি সর্বোচ্চ 9:45 পর্যন্ত, অর্থাৎ 8:45, এর পরে আর না। এরকম ঘটনা আমার জীবনে ঘটেনি। অতএব আমার বক্তব্য, আমি এখানে যতদিন আছি আমি সময়ের ব্যাপারে কাউকে ছাড় দেব না, সে শিক্ষক হোক, কর্মচারী হোক আর ছাত্র হোক। আপনি যেদিন দেখেছেন আমার ওই দিন 8 জন শিক্ষক 1 মিনিট দেরিতে আসছিল, এই 8 জনেরই আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অর্থাৎ আপনি যথাযথ মানে ব্যবস্থা নিয়েছি। কারণ এ ব্যাপারে আমি যদি শিক্ষকদের ছাড় দিই, ওই শিক্ষকদের ছাত্রদের সামনে যদি শিক্ষকদের ঢুকাতাম, তাহলে আমি আর কোনোদিন এটাকে আমি বাস্তবায়ন করতে পারতাম না। এবং শিক্ষকরা দুঃখ প্রকাশ করছে এবং আমি যতদিন আছি আমি এই সময়ের ব্যাপারে কাউকে ছাড় দেবো না। এবং আমি যখন পারবো না, যে আমি নিজে যদি অসুস্থ হয়ে পড়ি এবং যেতে পারবো না, আমি নিজেই ওখানে চাকরি ছেড়ে দেবো, কিন্তু আমি যাব না আর। দর্শক, আমি আরো দেখেছি যে প্রফেসর খন্দকার ওলিউল ইসলাম স্যার তিনি কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একেবারে নিয়ম মাফিক চলার চেষ্টা করেন এবং তিনি একজন মানবিক অধ্যক্ষ। আমি মানবিক বলবো এই কারণে, আমি দেখেছি অসহায় যারা রয়েছে বা হতদরিদ্র যারা রয়েছে তাদের পাশেও তিনি থাকেন এবং তাদেরও বেতন না দিতে পারলেও সেটি বেতন দেওয়ার চেষ্টা করেন, নিজের পকেট থেকে হোক অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে হোক, যে কোনো উপায়ে তিনি এই সাপোর্টটি দিয়ে থাকেন। স্যার, আমি একটু এই প্রসঙ্গে জানতে চাইবো স্যার, আসলে যদি হতদরিদ্র হয় বা একেবারে দেখা গেল যে সে কুলাতে পারছে না, তো সেক্ষেত্রে আপনি কি করেন? সেক্ষেত্রে আমি শুধু এই কলেজেই নয়, আমি পটুয়াখালী মহিলা কলেজ, বিএম কলেজ, বরিশাল কলেজে, সব জায়গায় আমি অধ্যক্ষের দায়িত্বে ছিলাম। ইভেন শিক্ষকও যখন ছিলাম, আমি এ ধরনের হতদরিদ্র কিন্তু মেধাবী, সে শিক্ষার্থী লেখাপড়া করতে চায়, লেখাপড়ার ইচ্ছা আছে, তাদেরকে যেভাবে হোক আমি তাদেরকে বই দিয়ে, কাপড় চোপড় দিয়ে, পরীক্ষার ফি দিয়ে সহযোগিতা করেছি। কোথা থেকে পাই? যেমন এখানে যেটা আমি করি, এখানে আর্থিক ক্ষমতা সম্পন্ন জেলা প্রশাসক মহোদয়, উনি সভাপতি স্কুলের, আমি ওনার কাছে অনুরোধ করি, সেখান থেকে আমি কিছু সহযোগিতা করি, বেতন অথবা পরীক্ষার ফি নয়, বেতন এবং ভর্তি ফির ক্ষেত্রে আমি কিছুটা তাদেরকে সহযোগিতা করি। এছাড়া বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন বর্তমানে, যে মোহাম্মদ ইউনুস, উনি আমাকে বলছেন, স্যার এরকম গরিব কোনো মেধাবী ছাত্র থাকলে আমার কাছে পাঠাবেন, আমি সহযোগিতা করব। আমি বেশ কয়েকটি ছেলে মেয়েকে পাঠিয়েছি এবং সে তাকে 4,000-5,000 টাকা দিয়েছেন। যারা মেধাবী, তারা পড়াশোনা করার মতো ক্ষমতা নেই, তাদেরকে আপনি বিভিন্ন উপায়ে, আমি গরিব বলে একটা ছেলেও আমার কাছ থেকে ফেরত এখন পর্যন্ত যায় নাই। আমি আগে টেস্ট করি আসলে গরিব কিনা। অনেকে মিথ্যা কথা বলে, সেটা টেস্ট করে যখন দেখলাম যে মিথ্যা না, এটা সত্যি কথা, তাকে আমি নিজের টাকা দিয়ে হলেও তাকে আমি সহযোগিতা করি এবং আমরা দেখেছি স্যার যে একজন অভিভাবকের 3টা সন্তানই আপনার স্কুলে পড়ে, এরকমও দেখেছি, আছে, অনেকে আছে, এরকমও দেখেছি। সেটা আমাদের ওখানে একটা নিয়ম করা হয়েছে যে 2 জন হলে একজনের 20% ডিসকাউন্ট, সেটা আমরা দিই। এর পরেও যদি লাগে, যেমন সেদিন এক ভদ্রমহিলা 2টা সন্তান পড়ে, তাকে 20% দেওয়ার পরেও বললো যে স্যার আমার এইটাও সমর্থন নেই। আমি সেই জেলা প্রশাসক স্যারের কাছে আমি গেলাম, ডিসি অফিস দেখি সে বারান্দায়, আসলে সে ডিসি রুমে ঢুকতেই পারে না। যাই হোক, সে ফিরে আসার পরে আমি আমার মতো করে, আমার তো যতটুকু সম্ভব মানে তার যেটুক দেওয়া সম্ভব সেইটুকু রেখেই তাকে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এক ভদ্র মহিলা আছে, তার 2টা ছেলে ওখানে পড়ে, 2টাই মেধাবী, মানে তুখার মেধাবী। আজকে 4-5 বছর পর্যন্ত তার সমস্ত বলতে গেলে খরচটা আমারই বহন করতে হচ্ছে, কেউ জানে না, এটা আমার নিজের ব্যক্তিগত। আমি শুধু মেধাবী এই জন্যই দিয়েছি। একটা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আশা করি A+ পাবে এবং তাদের মানবিক গুণাবলী আছে, শুধু ভালো ছাত্র তাই না, তারা মানবিক, মানে পারিপার্শ্বিক দিক থেকে সবকিছুই তাদের ভালো। তার মা একজন খুবই পর্দানিসীন ভদ্র মহিলা এবং সে যা বলে আমি দেখেছি, টেস্ট করে সত্য কথা বলে, ফলে 2টা ছেলেকে আমি সহযোগিতা করি। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মানবিক অধ্যক্ষ প্রফেসর খন্দকার ওলিউল ইসলাম, অধ্যক্ষ বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, আমরা কথা বললাম স্যারের 40 বছরের শিক্ষকতা পেশা নিয়ে এবং বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। স্যার, আমরা এইবার একটু জানার চেষ্টা করব আপনার এই যে 40 বছর আপনি এই
শিক্ষায় অতিবাহিত করলেন, এর মধ্যে যদি আপনার কোনো মজার ঘটনা থাকে। দর্শক, আরো একটু কথা না বললেই নয়, স্যার কিন্তু একজন কলামিস্ট, তিনি কলাম লিখে থাকেন পত্রপত্রিকায়, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো স্যার, এই শিক্ষা জীবনে অর্থাৎ লম্বা সফরে আপনার যদি কোনো স্মৃতি, মজার স্মৃতি যদি থেকে থাকে, সেটি একটু দর্শকের জন্য শেয়ার করবেন। স্মৃতি আসলে 40 বছরে অনেক স্মৃতি আছে, ভালো এবং মন্দ দুটোই আছে। আমার প্রথম চাকরি স্বরূপকাঠি কলেজে 1986 সালে। আপনারা জানেন সেই সময় পরীক্ষা ক্ষেত্রে প্রচুর নকল হতো, বই নিয়ে চলে যেত। বই নিয়ে চলে যেত। তো আমি তো কেবল নতুন চাকরি, আমি বুঝতে পারি নাই। আমি একজন শিক্ষার্থীকে বিএ পরীক্ষা চলে একজনের নকল বই সহ ধরলাম। ধরার পর তো আমি বিপদে পড়লাম। ছাত্র আমাকে হুমকি দিল আমাকে মেরে ফেলবে, এবং সে বরিশাল থেকে ওখানে গিয়েছে স্বরূপকাঠি পরীক্ষা দেওয়ার জন্য। মানে যাকে ধরেছেন সে মেরে ফেলবে? সে মেরে ফেলবে আমাকে। আমি অনুপায় হয়ে তখন ইউনো ছিলেন সম্ভবত নূর মোহাম্মদ সাহেব, ওনাকে জানালাম, এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন শাহ আলম স্যার, উনি কলেজের অধ্যক্ষ ছিলেন ওখানে একটা কলেজের। তো ওনারা চলে আসলেন এবং তাৎক্ষণিকভাবে মিটিং দিলেন, প্রিন্সিপালকে বলেন মিটিং ডাকেন শিক্ষকদের নিয়ে, এবং ওখানে সিদ্ধান্ত হলো যে এই যে ঘটনাগুলো ঘটছে এবং শিক্ষকরে হত্যার হুমকি দিয়েছে, এটা ইউনিভার্সিটি, তখন ঢাকা ইউনিভার্সিটির অধীনে, তাকে জানাতে হবে। ঢাকা ইউনিভার্সিটি জানানোর পর পরবর্তী দেখা গেল তার 4 বছরের জন্য এক্সপার্ট হয়ে গেল। তো 4 বছর আর সে পরীক্ষা দিতে পারে না। সে খুবই আসলে বরিশাল শহরের একজন সন্ত্রাসী ছিল, আমি বুঝতে পারি না, চিনতে পারি না, আমি এক্সপেল করে ফেলছি, কারণ নতুন চাকরি দেখলাম, বই দেখে কেন লিখবে। এই ধরনের ঘটনা সব কলেজেই আছে। এই হাতেম আলী কলেজে একটা ঘটনা, সেটা খুব লোমহর্ষক ঘটনা। একটা সকালবেলা, আমি সবসময় সব কলেজেই আমি 8টা সাড়ে 8টার মধ্যে কলেজে ঢুকতাম, যখন কেউ ঢোকে না। এখানে একদিন এরকম 8:15 ঢুকলাম, দেখলাম একটা মেয়ে কাঁদছে বসে সিঁড়ির করে। আমি বলছি, তুমি একা এখানে কেন, কাঁদো কেন? মানে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। আমি, কেন, তোমার কি হয়েছে বলো? তখন বললো, এখানে স্যার আমি প্রাইভেট পড়তে আসছিলাম, 3টা ছেলে আমার গলায় দা ধরে আমাকে শিরোধাহানি করার চেষ্টা করছে, এখন আত্মহত্যা। আমি বলছি, নো, আমি এটার ব্যবস্থা নিচ্ছি, অপেক্ষা করো। আমি তার বাবাকে খবর দিলাম, আসলেন, তার বাবাকে বুঝালাম যে খবরদার মেয়ের পেছনে লক্ষ্য রাখেন, আর আপনার মামলা করে দেন থানায়। মা, তুমি কি ওদেরকে চেনো? স্যার চিনি না, তবে বোধহয় এই কলেজেরই ছাত্র, দেখলে চিনবো। যাই হোক, আমি যেভাবে হোক তাদের তথ্য বের করলাম, পুলিশ কেস হয়ে গেল। এখন ওরা জানতে পারে, ওরা এখন মীমাংসার চেষ্টা করতেছে, কারণ এটা যদি মামলা হয়ে যেত ওদের তো জেল খাটতে হবে, জামিন নেই এই কেসের। তো ওই ছেলে একজন আসছে, তো আমি ফোন করছি, কিন্তু দেখি পুলিশে খবর দিয়ে সিভিল ড্রেসে আমার ক্যাম্পাসে আছে, ওর বাবা আমার রুমে বসা, মেয়েটি আর এক রুমে বসা। এই আমার রুমে ঢোকার সাথে সাথে আমি বললাম, তুমি কি এই ছেলে, তোমার নামে? বলছে, হ্যাঁ স্যার। এটা বলার পরে এর মধ্যে আমি পুলিশকে খবর দিলাম, আমি পিয়নে বলে গেছি তুমি ওই নাম্বারে ফোন করবা। ঢুকে ওরে ধরলো এবং ওইখানে সেই অপরাধীর সাথে সাথে ধরা পড়লো এবং স্বীকার করলো, হ্যাঁ স্যার। আর 2টা গেল কুয়াকাটা, তারা ফেরার পথে অ্যাক্সিডেন্ট হলো, আসলো হাসপাতালে, সে খবর আমার কানে আসছে, আমি পুলিশকে বলে দিলাম, সে হাসপাতাল থাকে, 3টাই অ্যারেস্ট। যাই হোক, মেয়েটি বেঁচে গেছে জীবনটা, এবং এর প্রপার অ্যাকশন হয়েছে, তারা শাস্তি পেয়েছে আইনের। অত্যন্ত চমৎকার একটি এই ধরনের ঘটনা আমি সাহস নিয়ে করেছি, এবং এই যেখানে আছি এখানেও কিন্তু আমি কয়েকটা ঘটনা এরকম, যে কিছু ছেলেরা আছে দুষ্টামি করে, এবং তাদেরকে ধরেছি। এবং স্যার, আরেকটা বিষয় একটু আলোচনা না করলেই নেই। আমরা দেখেছি ক্লাস চলাকালীন কিছু ছাত্রছাত্রী বাইরে থাকে এবং কিছু ভেতরে থাকে। তো যারা বাইরে আসে ওরা কি করে, আপনার ওই ব্যাগ উপর থেকে নিচে ফেলে। এই বিষয়গুলো স্যার আপনি যদি একটু আপনার টিচার যারা রয়েছে বা আপনার যারা, আপনি নিজেও একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করবেন। এটা তো আপনি দেখেছেন যে ওই আমাদের ক্যাম্পাসটা কতটা প্রোটেক্টেড, হ্যাঁ, অনেক বের হওয়ার কোনো সুযোগ নেই। তারপরও এরা করে কি, জানালা থেকে ব্যাগ বাইরে ফেলে দেয়, নিচে ফেলে। 2-1জন তাদের বন্ধু-বান্ধব আছে, আগে থেকে স্কুলে আসে না, বাইরে থাকে, ওরা ব্যাগটা নিয়ে নেয়। আর এরা যখন 1, 2, 3 ছুটি হয় তখন ওই ফাঁকে বের হয়ে যায়। 1, 2 নম্বর, পিছনে যে উঁচু জায়গাটা আছে, দোতলা থেকে লাফ দিয়ে পড়ে তারা চলে যায়। একদিন এক ছেলেকে লাফ দিয়ে পড়ে তার পা ভেঙে গেছে। সে বাড়িতে যায়, তার বাবার কাছে নালিশ করেছে যে বাবা, আমার এই সিঁড়ি দিয়ে পড়ার সময় পা ভেঙে গেছে। তা বাবা আর আমার খোঁজ খবর না, কিন্তু আমি তো জানি যে পাটা এইভাবে ভাঙছে। এবার বেশ কিছুদিন পর তার বাবা একদিন আসছে আমার কাছে, স্যার আমার ছেলের তো পা ভাঙে গেছে, পরীক্ষা অংশ। পা ভাঙলো কেন? সিঁড়ি থেকে পড়ে। কোন ছেলে? আমি বলছি, দেখেন আপনি একজন বাবা, এই সিঁড়ি দিকে পা ভাঙলে আমি জানবো না? আপনি তো জানতেও চাইলেন না। ও তো ওই দোতলা থেকে স্কুল পালানোর সময় লাফ দিছে, তখন ওর পা ভেঙে গেছে।
না, এই জন্য আসলে অভিভাবকদের উচিত বাচ্চাদের খেয়াল রাখা খেয়াল এবং রাখা। বাচ্চাদের হ্যাঁ, আমার শিক্ষকরা তদারকি করে, ইভেন আমার সিসি ক্যামেরা পর্যন্ত আছে, আমি সিসি ক্যামেরায় ওগুলো দেখতে পাই, দেখতে যাকে পাই তারে ধরে ফেলি। না, আপনি তো কিন্তু দেখেছি, তারপর আমরা দেখেছি কতটা- আপনি কড়া হ্যাঁ, পানিশমেন্ট দিয়ে থাকেন। হ্যাঁ, আমি দেই, কিন্তু কতটা পারবো? না, একার পক্ষে আসলে অনেক কিছু করা সম্ভব নয়। তারপরেও দর্শক, আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা অবশ্যই আপনার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, বাচ্চা কোথায় যায়, কি করে এবং পড়াশোনা করছে কিনা এই বিষয়টা আপনাকে খোঁজ খবর নিতে হবে। প্রয়োজনে যিনি অধ্যক্ষ রয়েছেন, অধ্যক্ষ স্যারের সঙ্গে আপনারা কথা বলবেন। তাতে করে কি হবে, আপনার বাচ্চার খোঁজ খবর নিতে পারবেন এবং বাচ্চা কিন্তু কি করছে না করছে এগুলো আপনারা জানতে পারবেন। একটা সময় বাচ্চা যদি নষ্ট হয়ে যায় বা খারাপ পথে চলে যায়, তখন কিন্তু আর আপনি ফেরাতে পারবেন না। এবং এই যে দোষারোপ করা, যে আমরা সহজেই একজনকে দোষারোপ করি, সেটি করলেও কিন্তু লাভ হবে না। সেজন্য আপনার বাচ্চাকে আপনাকেই খেয়াল করতে হবে। দর্শক, আজকে আমরা কথা বলছি খন্দকার ওলিউল ইসলাম, অধ্যক্ষ, বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, এই অল্প সময়ে প্রফেসর খন্দকার ওয়ালিউল ইসলামের কথা শেষ করা যাবে না। তার 40 বছর কেরিয়ারে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু তিনি দেখেছেন এবং অনেক কিছু তিনি করেছেন। আমরা আবারও চেষ্টা করব কোনো একদিন, কোনো এক সময় তাকে নিয়ে বসার এবং স্যারের কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করার। দর্শক, আমরা চলে যাব স্যারের, যে আপনি যে কলামিস্ট একজন, সেটি কিন্তু অনেকেই জানেন না। আবার আমরা যারা পত্র পত্রিকার সঙ্গে রয়েছি আমরা জানি। স্যার, এটি আপনি কবে থেকে শুরু করলেন? আমি শিক্ষকতা আসার পর থেকে শিক্ষা সংক্রান্ত আমি একটু লেখালেখি করি, অন্য কিছু সাহিত্য এই জগতে না, শিক্ষার উপরে আমি লেখালেখি করেছি বিভিন্ন পত্রপত্রিকায়, এবং আমার কাছে অনেক সংরক্ষণ আছে। বিশেষ করে আমি হাতেম আলী কলেজের যখন ভাইস প্রিন্সিপাল, সেই সময় একটু বেশি লিখেছি, এবং বরিশাল কলেজের। অর্থাৎ আমার অভিজ্ঞতাগুলো একটু মানুষের মাঝে প্রচার মানে করার শেয়ার করার চেষ্টা করেছি। কারণ অভিজ্ঞতা কিন্তু একটা বিরাট বিষয়। একটা মানুষের, আমরা জানি যে, আমি যতটুকু জানি, আমাদের দেশে একটা মানুষ 59 বছর বয়স হলে বলে যে তুমি অবসরে চলে যাও, তার কোনো কাজে লাগে না, সমাজ থেকে তাকে সরিয়ে দেয়। কিন্তু দক্ষিণ কোরিয়া আমার এক বন্ধু পিএইচডি করছে, সেখানে শুনছি যে অবসরের পর তাকে আরো কাজ বেশি দিয়ে দেওয়া হয়, যাতে তার সে একটা ব্যস্ত টার্গেট দিয়ে থাকে। দেওয়া হয়, হ্যাঁ, যে তুমি এই কাজটা এই মাসে এই, এবং তাকে একটা বরাদ্দও দেওয়া হয় যে তোমার যা খরচ সরকার এখান থেকে বহন করবে। কারণ অভিজ্ঞতাটা যদি আমরা শেয়ার করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ আরো ভালো হয়ে গেছে। যেমন আমাদের শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, শিক্ষাক্ষেত্রে যে এখনো একটা শৃঙ্খলা আসে নাই, সেক্ষেত্রে আমি আজকেও আলোচনা করছি যে একদিন দুই দিনে মঞ্চে দাঁড়িয়ে দুইটা কথা বললেই কিন্তু শিক্ষা শেষ হয়ে পরিবর্তন যাবে। সম্ভব হবে না। অভিজ্ঞ কিছু লোক নিয়ে, সকল শ্রেণী পেশার লোক নিয়ে, শিক্ষা নিয়ে দীর্ঘ সময় ভেবে সুষ্ঠু একটা পরিকল্পনা দিয়ে আলোচনা করে সেটা বাস্তবায়নে যেতে হবে। কিন্তু এই যে বারবার কারিকুলাম চেঞ্জ করা, স্যার, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভালো খুব না। একটা, বাচ্চাদের জন্য, খুব দেশের একটা, জন্য, সবার যেমন জন্য। আপনারা এই যে আপনি যে বললেন যে আপনাদের সময় বা আমাদের 90 দশকে আমরা দেখেছি যে পড়াশোনার ধরন ছিল একরকম, আজও পর্যন্ত আমাদের মনে আছে। এই লম্বা যে একটা সময়, এই সময়টা কিন্তু পড়াশোনার একটা কোনো চেঞ্জ ছিল না, পরিবর্তন ছিল না। কিন্তু এই যে এখন কিছুদিন পরে পরে এই যে পরিবর্তন আসছে লেখাপড়ায় এবং এই যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে, তাতে কিন্তু বাচ্চাদের খুবই অসুবিধা অসুবিধা হচ্ছে হয়। এবং অনেক কিছু তারা হারিয়ে ফেলছে। শুধু বাচ্চাদের নয়, এখানে রাষ্ট্রেরও একটা বিরাট ক্ষতি আছে। যে একটি বই আমি পড়তাম 6-এ, আমার ছোট ভাই পড়তো 5-এ, আমার বইটি সে পড়তে পারতো। এখানে প্রতি বছর কোটি কোটি টাকা বই ছাপানো হচ্ছে। এই বইটি পরের বছর যদি কারিকুলাম চেঞ্জ, প্রতি বছর সব বই বাদ হয়, অর্থাৎ এই কোটি টাকা লস গভর্নমেন্টের। এটা রাজস্ব হারাচ্ছে। আর একটা দিকে একজন শিক্ষক কত কিছু জানে, প্রতি বছর কারিকুলাম চেঞ্জ হলে তাকে আবার নতুন কারিকুলামের শিক্ষা দিতে হয়। এই শিক্ষা দিতে এবং সেখানেও তো স্যার, যখন একজন শিক্ষককে নতুন কারিকুলাম শেখানো হবে, সেখানেও তো একটা গভর্নমেন্টের রাজস্ব একটা তাকে ট্রেনিং ভাতা দিতে হয়, সেই ট্রেনিং করাতে একদল থাকে, তাদেরকে ভাতা দিতে হয়, অর্থাৎ বড় একটা রাজস্ব চলে যাচ্ছে। মানে গভর্নমেন্টের প্রচুর লস। অর্থাৎ শিক্ষা খাতে আসলে এই জিনিসগুলো করলে অনেক বড় ধরনের একটি রাজস্ব হয়। দর্শক, আমরা আবারও বলছি যে একদিনে স্যারের সঙ্গে কথা বলে আমরা সবকিছু জানতে পারবো না। একবার রসনায় যে পেয়েছে তার, আর কিছু মুখে নাহি ভালো লাগে তার। দৃশ্য মাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়, সৌরভে আমোদ করে ত্রিভুবনময়। প্রাণে নাহি দেরি সহে কাটায় আস বাঁচা, ইচ্ছে করে একেবারে গালে দেই কাঁচা। ঠিক তদ্রূপ আজকে আমরা এই প্রফেসর খন্দকার ওলিউল ইসলাম স্যার, তার সাথে কথা বললে শেষ হবে না। জানার শেষ নেই, শিক্ষার শেষ নেই। সর্বোপরি আমরা বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা একটি জাতিকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারে এবং উন্নত দেশ উপহার দিতে পারে। শেষ প্রান্তে চলে এসেছি।
এই আপনার কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শুধু নয়, সমস্ত শিক্ষার্থীদের জন্য যদি আপনার কোনো মেসেজ থেকে থাকে। আমি ধন্যবাদ জানাই দৈনিক গগনের আলো পরিবারকে, যারা আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ দিয়েছেন এবং জাতির কাছে আমাকে উপস্থাপন করেছেন। আমি আন্তরিকভাবে এই গগনের আলো পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পরিশেষে এটাই বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কথায় নয় কাজেও দেখাতে হবে। আর একটি মূর্খ মানুষ একটি অন্ধ মানুষের সমান, যে চোখে কিছুই দেখে না। শিক্ষা এক প্রকার আলো, যে শিক্ষিত সে তার মনের আলো দিয়ে সব কিছু দেখতে পারে। চোখ দিয়ে দেখাই কিন্তু একমাত্র দেখা নয়। আর উচ্চ শিক্ষিত একজন শিক্ষিত আদর্শ শিক্ষিত মানুষ, সে মন দিয়ে অনেক কিছু দেখে, যা চোখের চেয়ে অনেক শক্তিশালী, অনেক বেশি দেখা যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর আমাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে, শুধু শিক্ষিত না, আদর্শ শব্দটা থাকতে হবে। এই শিক্ষায় শিক্ষিত হবে, এই দেশকে গড়তে হবে, একটি সুন্দর বাংলাদেশ আমাদের গড়তে হবে। আমাদের দেশটা আসলেই সোনার দেশ, যেখানে মাটিতে একটি শস্য, একটা বীজ রোপণ করলে বিনা পরিচর্যা অনেক বড় হয়, অনেক ফল হয়, ফুল হয়। ফলে আমাদের সন্তানদের, আমাদের এই জাতিকেও সুশিক্ষিত করে তুলতে হবে, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো, অন্যথায় নয়। আমি অনেক আশাবাদী যে এই জাতি একদিন উন্নতি লাভ করবেই, আমাদের এই নতুন প্রজন্মের শিক্ষিত হওয়ার মধ্য থেকে। আমরাও প্রত্যাশা করি দর্শক, স্যারের সঙ্গে সঙ্গে, যে এ জাতি একদিন উন্নতি করবেই। শিক্ষা মানুষকে আলোকিত করে, অজ্ঞতা মানুষকে অন্ধকারে রাখে। দর্শক, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ কথা বলেছি প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, অধ্যক্ষ, বরিশাল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। দর্শক, অনেক না বলা কথা রয়ে গেছে, আমরা চেষ্টা করব আগামীতে আবার স্যারকে নিয়ে বসার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।